আপনার 11টা জ্যোতির্লিঙ্গের মুখ হচ্ছে উত্তর দিকে, মহাকালেশ্বরটা হচ্ছে দক্ষিণ দিকে। खाली ब्लाउज आपको बनाने से हो गया। यदि गोल्डन कलर का ब्लाउज आपके पास है तो अभी पहनना है तो गोल्डन कलर के साथ में पहनने से भी चल जाएगा। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিন্দ আর চলে এসেছি গুয়াহাটি ট্যুরের সেকেন্ড ডের ভ্লগ। আমি এখন দাঁড়িয়েছি গুয়াহাটির পল্টন বাজারে। গুয়াহাটি স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্মের থেকে বেরিয়ে ঠিক উল্টো দিকে পল্টন বাজার। অ্যান্ড আজকে আমরা যাচ্ছি গুয়াহাটি সাইট সিন করতে। তার মধ্যে উমানন্দ টেম্পল আছে, রোপওয়ে আছে, আরও অনেকগুলো টেম্পল আছে। দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। তো সারাদিন আজকে ঘুরবো, কী করবো না করবো, কোথায় যাবো, সমস্ত ডিটেলস যতটা সম্ভব তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। এখন বাজে সকাল 8টা অ্যান্ড আমরা এখন গাড়ি করে যাচ্ছি কোথায়, উমানন্দ। শুধু উমানন্দ মন্দির কিংবা গুয়াহাটি সাইট সিন করো না কেন, তোমরা কিন্তু গাড়ি শেয়ারে বা রিজার্ভে কিন্তু তোমরা এই পল্টন বাজার থেকে পেয়ে যাবে। যেহেতু আমরা 6 জন ছিলাম তাই আমরা একবার একটা বড় গাড়ি করে দিয়েছিলাম এবং সারাদিনের জন্য গাড়ি ভাড়া লেগেছিল আমাদের 2700 টাকা। আমরা যে গাড়ির সাথে গেছিলাম সেই ড্রাইভারের নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তোমরা চাইলে সেই ড্রাইভারের সঙ্গে যখন তোমরা যাবে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো আমাদের আজকে প্রথম গন্তব্য হচ্ছে উমানন্দ মন্দির, কারণ কামাখ্যা দর্শন করার পর উমানন্দ মন্দিরে কিন্তু দর্শন করতে হয়, নাহলে কিন্তু কামাখ্যা দর্শন অসম্পূর্ণ থেকে যায়। বাই দ্য ওয়ে, এর আগের ভিডিওতে আমি কামাখ্যা মন্দির দর্শনের এবং তার সাথে সাথে আরো দশ মহাবিদ্যা মন্দির দর্শনের যাবতীয় খুঁটিনাটি সমস্ত ডিটেলস দিয়েছি। তোমরা যারা এর আগে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি আই লিঙ্কে এবং ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওটা দিয়ে দেবো। তোমরা চাইলে সেখান থেকে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখতে পারো। তো চলো এখন যাওয়া যাক উমানন্দ মন্দির। উমানন্দ মন্দিরে কিন্তু গাড়ি করে যাওয়া যায় না। উমানন্দ মন্দির যেতে গেলে তোমাদেরকে লঞ্চে করে যেতে হবে। তাই জন্য গাড়ি প্রথমে আমাদেরকে নিয়ে গিয়ে শুক্রেশ্বর ঘাটে রেখে দেবে এবং সেখান থেকে লঞ্চে করে আমাদেরকে উমানন্দ মন্দিরে যেতে হবে। তো লঞ্চের মধ্যে দু রকমের হয়, একটা সরকারি একটা বেসরকারি। বেসরকারি কিন্তু তোমরা পরপরই পেতে থাকবে, কিন্তু বেসরকারি ভাড়াটা অনেকটা বেশি। অ্যান্ড সরকারি লঞ্চ কিন্তু সবসময় চলে না, একটা নির্দিষ্ট টাইমে চলে। অ্যান্ড সরকারি লঞ্চের ভাড়া অনেকটা কম। তো বলতে বলতে প্রায় ঘাটের কাছাকাছি চলে এসেছি, কারণ দেখতে পাচ্ছ ওই পাশে নদী দেখা যাচ্ছে। অ্যান্ড গাড়ি আমাদেরকে এখানে নামিয়ে দেবে, তারপর আমাদেরকে লঞ্চে করে যেতে হবে। ঘাটে নেমে কিছুটা হেঁটে গেলে তোমরা লঞ্চ দেখতে পাবে। যেহেতু একদম সকাল তাই চারদিকটা পুরো কুয়াশায় ঢাকা, কিচ্ছু দেখা যাচ্ছে না। যাকে একটা কথা বলে দিই, এখানে নেমে কিন্তু অনেকে তোমাদেরকে বলবে সরকারি লঞ্চ হয়তো চলবে না, সরকারি লঞ্চ অনেক দেরি করে ছাড়বে, 2 ঘন্টা বসতে হবে, হেন তেন প্রাইভেট লঞ্চ তার কথা বলবে। কিন্তু তোমরা কারো কথায় কান্না দিয়ে নিজেরা খোঁজ নেবে যে সরকারি লঞ্চ চলবে কি চলবে না। একদম সোজা গেলেই সরকারি লঞ্চ তোমরা দেখতে পাবে। এই কথাটা বললাম কারণ সরকারি লঞ্চের ভাড়া হচ্ছে আপ ডাউন মিলে 40 টাকা করে পার হেড, আর বেসরকারি লঞ্চে 200 টাকা করে। তো এবার তোমাদের যেখানে ইচ্ছা তোমরা সেরকম যাবে। অ্যান্ড যেসব লঞ্চের সামনে দেখতে পাবে এই সরকারি বোর্ডটা টাঙানো আছে, সেটাই বুঝবে সরকারি লঞ্চ। টিকিট কিন্তু তোমরা অনলাইনে কেটে আসতে পারো, কিংবা এখানে এসে একদম লঞ্চে উঠে তোমাদের টিকিট কাটার ব্যবস্থা আছে। আর এটা হচ্ছে টাইম শিডিউল, কখন কখন টাইম ছাড়বে লঞ্চ যাওয়ার এবং আসার সবটাই এখানে দেওয়া আছে। অ্যান্ড এই দেখো এই লঞ্চের মধ্যে কিন্তু টিকিট কাউন্টারের ব্যবস্থা আছে। এখানে 9টার সময় খুলবে, 9টার আগে খোলে না। তো 9টার সময় খুললে তারপর টিকিট কাউন্টারে তোমরা টিকিট কাটতে পারবে। তো টিকিট কেটে লঞ্চে চলে এসেছি। অ্যান্ড এটা হচ্ছে লঞ্চের ভিতরের দিক। এখানে দেখো এতগুলো বসার জায়গা আছে, তোমরা যারা বসতে যাও বসে এখানে যেতে পারো। এবং এখানে লাইফ জ্যাকেটের ব্যবস্থা আছে, তাই সেফটি নিয়ে কোনো চিন্তা নেই। অ্যান্ড লঞ্চের বাইরের দিকে এসে এত বড় একটা স্পেস পাচ্ছ এবং এই জায়গাটাতে দাঁড়িয়ে থাকতে খুবই ভালো লাগবে। অ্যান্ড উমানন্দ যাওয়ার পথে পুরোটা সময় বাইরে দাঁড়িয়ে থেকে তোমরা কিন্তু পুরো মোমেন্টটা দারুণভাবে এনজয় করতে পারবে। তো লঞ্চ কিন্তু ছেড়ে দিয়েছে, এবার চলো নদীর হাওয়া খেতে খেতে যাওয়া যাক উমানন্দ টেম্পল। তো দূরে ছোট্ট করে ওই যে দ্বীপটা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে উমানন্দ আইল্যান্ড। অ্যান্ড উমানন্দ আইল্যান্ড হচ্ছে পুরো ব্রহ্মপুত্র নদীর মধ্যে অবস্থিত সব থেকে ছোট্ট দ্বীপ। তো ফেরিঘাট থেকে উমানন্দ আইল্যান্ড যেতে সময় লাগবে প্রায় 15 থেকে 20 মিনিট। তো চলো যাওয়া যাক। তো লঞ্চ থেকে কিন্তু নেমে পড়েছি। আর লঞ্চ থেকে নেমে কিন্তু সিঁড়ি শুরু হচ্ছে। অ্যান্ড এখানে কিন্তু অনেকগুলো সিঁড়ি ভেঙে তোমাদেরকে মন্দিরের উপর উঠতে হবে। উমানন্দ হলো কিন্তু মা কামাখ্যার ভৈরবের নাম। যেখানে যেখানে মা রয়েছে সেখানে সেখানে কিন্তু মায়ের সাথে ভৈরবও রয়েছে।
তাই প্রতিটা সতীপীঠের সাথে একটা করে ভৈরবের মন্দির রয়েছে। যে কোনো সতীপীঠ দর্শন করার পর কিন্তু ভৈরবের মন্দিরও দর্শন করতে হয়। তাই কামাখ্যা মন্দির দর্শনের পর এই উমানন্দ ভৈরবের মন্দিরও দর্শন করতে হয়, নাহলে কিন্তু কামাখ্যা দর্শন অসম্পূর্ণ থেকে যায়। তো যারা এখানে পুজো দিতে চাও তারা কিন্তু মন্দিরের উপর উঠে এই 50 টাকা দিয়ে এরকম ডালা পেয়ে যাবে এবং এই ডালা নিয়ে তোমাদেরকে সোজা উপরে চলে যেতে হবে। তবে এখানে কিন্তু খুব একটা ভিড় হয় না, মানে কামাখ্যা মন্দিরে যে পরিমাণে ভিড় হয় এখানে কিন্তু সেই পরিমাণ ভিড় হয় না। মিনিমাম আধ ঘন্টার মধ্যে তোমাদের এখানে পুরোপুরি পুজো দেওয়া কমপ্লিট হয়ে যাবে। মূল মন্দিরের ভিতরে কিন্তু ক্যামেরা করা একদম অ্যালাউ না, তাই আমি বাইরে থেকে মন্দিরটা তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি। মন্দিরে ঢুকে কিন্তু তোমরা প্রথমে একটা গণেশের মন্দির দেখতে পাবে, অ্যান্ড এটাই হচ্ছে মূল মন্দির। আর এর ভিতরে কিন্তু ক্যামেরা করা অ্যালাউ না, তাই তোমাদেরকে বাইরে থেকে দেখালাম। তো এবার এখান থেকে যাওয়ার পালা, অ্যান্ড এখান থেকে যাতায়াতের একমাত্র উপায় হচ্ছে লঞ্চ। লঞ্চ ছাড়া কিন্তু আর কোনো এখান থেকে যাতায়াতের উপায় নেই। তো ওই যে দূরে আমাদের লঞ্চ এখন আসছে, আর লঞ্চে করে আমরা আবার শুক্রেশ্বর ঘাটে যাব, অ্যান্ড সেখান থেকে আবার গাড়ি করে আমরা আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশনে যাব। তো আমরা এখন যাচ্ছি রোপওয়ের উদ্দেশ্যে, অ্যান্ড ঘাট থেকে রোপওয়ের দূরত্ব কিন্তু বেশি দূর না। অ্যান্ড এই যাওয়ার পথে আমরা একটা দোকান থেকে জলখাবার খেয়ে নিয়েছিলাম, আর রোপওয়েতে গিয়ে কিন্তু অনেকটা টাইম লাগবে। তো এটা হচ্ছে রোপওয়ের বিল্ডিং, অ্যান্ড এখানে এসে কিন্তু প্রথমে আগে তোমাদেরকে টিকিট কাটতে হবে। রোপওয়ের টিকিটের দাম হচ্ছে 200 টাকা পার হেড যাতায়াত মিলে, কিন্তু তোমরা যদি শুধু যেতে চাও তাহলে 100 টাকা, আর বা শুধু আসতে চাও তাহলে 100 টাকা, এবং যদি তোমরা বোথ ওয়ে করতে চাও তাহলে 200 টাকা। রোপওয়েটা এই সাউথ গুয়াহাটি থেকে নর্থ গুয়াহাটি পর্যন্ত কানেকশন করে, কিন্তু তোমরা নর্থ গুয়াহাটি থেকে আবার লঞ্চে করে সাউথ গুয়াহাটি আসতে পারবে, মানে লঞ্চের ব্যবস্থা আছে, রোপওয়ের ব্যবস্থা আছে। তো আমরা জাস্ট রোপওয়ের মধ্যে দিয়ে যাবো। অ্যান্ড এই রোপওয়েটা একটু বেশি স্পেশাল, কারণ এই রোপওয়েটা হচ্ছে ভারতের মধ্যে নদীতে থাকা রোপওয়েগুলোর মধ্যে সব থেকে বড় রোপওয়ে। তো টিকিট কাটার পর তোমাদেরকে কিন্তু এখানে বেশ কিছুক্ষণ বসতে হবে, কারণ একটা নির্দিষ্ট সংখ্যক লোক না হলে কিন্তু রোপওয়ে ছাড়বে না। তো তার জন্য তোমাদের এখানে অপেক্ষা করতে হবে, এবং যখন কল আসবে তখন রোপওয়েতে আমরা যাবো। কিছুক্ষণ অপেক্ষা করার পর ওনারা ডাকে, তারপর আমাদেরকে রোপওয়ে থেকে যেতে হয়। কারণ ব্যাপারটা হচ্ছে রোপওয়েটা তো অনেক বড়, এবং দুজনকে নিয়ে তো রোপওয়েতে আসতে যাবে না, তাই অনেকজন হলে তারপর রোপওয়েটা ছাড়ে। অ্যান্ড রোপওয়েটা সত্যি খুব বড়, প্রায় 30 জন মতো ধরে যাবে। শুধু অতজনের জন্য ওনারা দাঁড়ান না, মোটামুটি লোকজন হয়ে গেলে ওনারা রোপওয়ে ছেড়ে দেয়। রোপওয়ের ভিতরে বসার জন্য মাত্র 4টে সিট আছে, এবং বাকি জায়গায় কিন্তু দাঁড়িয়ে যেতে হবে। অ্যান্ড ওই পারে যেতে লাগবে প্রায় 10 মিনিটের মতো। তো চলো যাওয়া যাবে। এই যে দ্বীপটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে উমানন্দ দ্বীপ, এন্ড এখন আমরা এই উমানন্দ দ্বীপের উপর দিয়েই যাবো। এন্ড দেখো উপর থেকে এই দ্বীপটাকে কত ছোট দেখাচ্ছে। বলতে বলতে পৌঁছে গেছি গুয়াহাটির নর্থ প্রান্তে, অ্যান্ড উত্তর গুয়াহাটি থেকে এই রোপওয়ে থেকে নেমেই কিন্তু 5 মিনিট হাঁটা পথে দোল গোবিন্দের মন্দির আছে। কিন্তু যেহেতু টাইমের অভাব ছিল তাই আমরা দোল গোবিন্দের মন্দির যাইনি, আমরা আবার এখান থেকে রিটার্ন করে চলে যাই। তোমরা যারা চাও তারা কিন্তু এখান থেকে লঞ্চে করে আবার রিটার্ন যেতে পারো, কিন্তু আমরা লঞ্চে যাইনি, আমরা রোপওয়েতে করে আবার রিটার্ন চলে যাই। অ্যান্ড দেখো এই উপর থেকে পুরো গুয়াহাটি শহরটাকে এবং ব্রহ্মপুত্র থেকে কি সুন্দরভাবে দেখা যাচ্ছে, এবং কি সুন্দর অপূর্ব ভিউটা জাস্ট। তো রোপওয়ে থেকে রিটার্ন করে আমরা কিন্তু রওনা দিই বশিষ্ঠ মুনির আশ্রমের উদ্দেশ্যে। তো বশিষ্ঠ মুনির আশ্রম কিন্তু বেশ অনেকটা দূর, গুয়াহাটি শহর থেকে বশিষ্ঠ মুনির আশ্রমে প্রায় 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা সময় লাগবে। অ্যান্ড ওখানে পৌঁছতে প্রায় 2টো বেজে যাবে, তাই তোমরা লাঞ্চ করে যেতে পারো, কিংবা ওখানে গিয়েও তোমরা লাঞ্চ করতে পারো। গাড়ি তোমাদেরকে যেখানে নামিয়ে দেবে সেখান থেকে একটু কিছুটা হেঁটে গেলেই তোমাদের বশিষ্ঠ মুনির আশ্রম পড়বে, এবং এই আশ্রমটা মানে পাহাড়ি এলাকার মধ্যে, ছোটখাটো পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে ভরা এই আশ্রম। অ্যান্ড কিছুটা সিঁড়ি ভেঙে তোমাদেরকে উঠতে হবে, বেশি সিঁড়ি না, অল্প কয়টা সিঁড়ি ভেঙে উপরে উঠলে তারপর তোমরা বশিষ্ঠ মুনির আশ্রমের ভিতরে যেতে পারবে। এই জায়গাটার আমার একটা জিনিস খুব ভালো লাগলো, যে এই জায়গাটা একদম তোমাদের শান্ত প্রকৃতির মধ্যে, কারণ একদম কোলাহল নেই শহর থেকে, কারণ অনেকটা দূরে। অ্যান্ড এটা হচ্ছে বশিষ্ঠ মুনির আশ্রম। অ্যান্ড এই আশ্রমের ভিতরে দিয়ে গেলে আর একটু কিছুটা পথ আছে, সেখানে গেলে তোমার মেন মন্দিরটা দেখতে পাবে, যেখানে বশিষ্ঠ মুনির চরণ পাদুকা রাখা আছে, বাট সেইটা ক্যামেরা করে একদম এলাও নয়, তাই এই মন্দিরের বাইরে থেকে তোমাদেরকে দেখাতে পারলাম, ভিতরে তোমাদেরকে দেখাতে পারবো না। তবে এইখানে যে কালো করে যে ঘরটা দেখতে পাচ্ছ, ওই ঘরের মধ্যে দিয়ে গেলে কিছুটা যাওয়ার পরে তোমরা বশিষ্ঠ মুনির চরণ পাদুকা দেখতে পাবে, কিন্তু আমি তোমাদের সেটা দেখাতে পারলাম না। তবে দেখার জন্য এখানে আর একটা সুন্দর জিনিস আছে, আশা করি আওয়াজটা শুনতেই পাচ্ছ। অ্যান্ড এই দেখো, বলা হয় বশিষ্ঠ মুনি এখানে তপস্যা করে সন্ধ্যা, ললিতা এবং কান্তা এই 3 ধারা নামে গঙ্গাকে নামিয়ে আনে, তাই এই নদীকে বলা হয় বশিষ্ঠ গঙ্গা, এবং এই আশ্রমের নাম হয় বশিষ্ঠ আশ্রম। সত্যি বলতে জায়গাটা এত সুন্দর, এখান থেকে যেতে ইচ্ছা করবে না।
ছোটখাটো পাহাড়ের মধ্যে ঠান্ডা ঠান্ডা ঝর্ণার জল এবং প্রকৃতির মাঝখানে থাকতে কার না ভালো লাগে। যাই হোক, তো চলো আরো বাকি জায়গাটা একটু ঘুরে দেখি আশেপাশটা। ঝর্ণার পাশ দিয়ে সিঁড়ি বরাবর নিচে নেমে গেলে এই মন্দিরটা পড়বে এবং এই মন্দিরটা হচ্ছে গণেশ এবং দুর্গা মন্দির। ভেতরে মূর্তি বলতে গেলে এই লাল পাথরের উপর খোদাই করা মূর্তি রয়েছে, এছাড়া আর কোনো মূর্তি নেই। বাট মন্দিরের বাইরে এত বড় একটা ইঁদুর রয়েছে, বেশ কিউট না ইঁদুরটা। যাই হোক, তো চলো এবার এখান থেকে যাওয়ার পালা। আশ্রমের নিচে এখানে বেশ কিছু দোকানপাট বসেছিল, স্থানীয় লোকেরা এসব করে ছোটখাটো মেলার মতো। যাই হোক, এখানে কিছু খাওয়ার দোকানও আছে, তোমরা চাইলে দুপুরে খাওয়ার এখানেও খেতে পারো, কিংবা এখান থেকে বেশ কিছুটা দূরে শহরে গিয়েও খেতে পারো। তো এবার আমরা যাচ্ছি আমাদের আজকে নেক্সট গন্তব্য ভীমাশঙ্কর টেম্পল। এই মন্দিরটা কিন্তু ছোটখাটো একটা পাহাড়ের উপরে অবস্থিত। তো ওখানে পৌঁছেই গাড়ি কিন্তু তোমাদেরকে যে গণেশ মন্দিরটা দেখছো এখানে কিন্তু নামিয়ে দেবে, এবং এরপর থেকে তোমাদেরকে কিন্তু 10 মিনিট প্রায় হেঁটে যেতে হবে, তারপর তোমরা মেন মন্দিরে পৌঁছবে। তো চলো এই পথ ধরে হাঁটা শুরু করা যাক। যেতে যেতে রাস্তাটা কিন্তু খুবই সুন্দর, দুদিকে জঙ্গলে ঘেরা, বেশ শান্ত, পাখির ডাক শোনা যাচ্ছে, একদম নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ, এন্ড তার মধ্যে হেঁটে যাওয়া সত্যি খুব সুন্দর। প্রায় 10 মিনিটের মধ্যে তোমাদেরকে হাঁটতে হবে, কিন্তু খুব একটা কষ্ট হবে না। এন্ড দেখো এখানে একটা সুন্দর নদীও বয়ে যাচ্ছে পাশ দিয়ে, জানি না কি নাম নদীটার। এন্ড যাওয়ার সময় সুন্দর একটা ঘর দেখতে পেলাম, এন্ড এখানে দেখো একটা ওয়াচ টাওয়ার আছে, এন্ড ঘরটার ভিতর কিছুই নেই, কিছু জিনিসপত্র যা স্টোর করে রাখা আছে। এন্ড পৌঁছে গেছি, এন্ড এটা হচ্ছে এন্ট্রান্স গেট, এন্ড এখানে কিন্তু জুতো খুলে তোমাদেরকে নিচে নামতে হবে। তারপর এই সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নেমে ওই যে বাঁধটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু অ্যাকচুয়ালি নদীর জল যাচ্ছে, ওই নদীর জলে পা ধুয়ে কিন্তু তোমাদেরকে দর্শন করতে যেতে হবে। তো এই ঝর্ণা জলের মধ্যে দেখতে পাবে ওইখানে পুরোহিত মশাই বসে আছেন, এন্ড এইখানে জ্যোতির্লিঙ্গ রয়েছে যেটি ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ নামে পরিচিত। এন্ড ওখানে লেখা রয়েছে এটা ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ, যেটা ভারতে অবস্থিত দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে 6ষ্ঠতম। কিন্তু এটা দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অবস্থিত 6ষ্ঠ জ্যোতির্লিঙ্গ নয়, আসল ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ কিন্তু পুনেতে রয়েছে। হয়তো স্থানীয় লোকেরা এই শিবলিঙ্গকে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ বলে বলছেন, কিন্তু আমি যতদূর জানি আসল ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ কিন্তু পুনেতে রয়েছে। যাই হোক, যার যেমন বিশ্বাস, ঈশ্বর সর্বত্র রয়েছেন। এন্ড দেখো এই ত্রিশূলটার পিছনে পাখি দুটো কি সুন্দর বসে আছে। এন্ড সব থেকে যেটা ভালো ব্যাপার হলো, যেহেতু ওদিন সোমবার ছিল, তাই ওখান থেকে বেরিয়ে কিন্তু গরম গরম পুরো পায়েসের বাটি হাতে পেয়ে গেছি। এনারা বললেন যে এনারা নিজের উদ্যোগে সোমবার করে পায়েস দেন আর শনিবার করে খিচুড়ি খাওয়ান। এন্ড সত্যি কথা বলতে পায়েসটা জাস্ট খেতে খুবই সুন্দর ছিল, এন্ড পুরো আনলিমিটেড। এন্ড এই বোর্ডটাতে এই জায়গাটার হিস্ট্রি লেখা ছিল, তোমরা চাইলে পজ করে পড়তেও পারো। তো যাই হোক, যাওয়া যাক আমাদের আজকে নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে। এন্ড আমরা এখন যাচ্ছি পূর্ব ভারতের তিরুপতি বালাজি টেম্পলে। অনেকেই জানে যে তিরুপতি বালাজি মন্দির আছে সাউথ ইন্ডিয়ায়, বাট এই মন্দিরটা হচ্ছে নর্থ ইস্ট ইন্ডিয়ার তিরুপতি বালাজি মন্দির। প্রায় 2 একর জায়গা জুড়ে মন্দিরটা অবস্থিত। এন্ড এই সামনে যে গেটটা দেখছো এটা হচ্ছে এন্ট্রান্স গেট, এবং এর ভিতর দিয়ে ঢুকে আরো ভিতরে আরো 3টে মন্দির আছে। সাউথ ইন্ডিয়ার যে অ্যাকচুয়াল তিরুপতি বালাজি মন্দির আছে তারই রেপ্লিকা হচ্ছে এই মন্দিরটা। মন্দিরের আর্কিটেকচার পুরো সাউথ ইন্ডিয়ার সেই মন্দিরের মতো সেম টু সেম। মন্দিরটা সকাল 7টা থেকে দুপুর 11টা পর্যন্ত খোলা থাকে, এবং বিকেল 3:30 থেকে সন্ধ্যা 8টা পর্যন্ত খোলা থাকে। তবে আমার মনে হয় সন্ধ্যা টাইমটাতে আসা ভালো, কারণ সন্ধ্যা টাইমটাতে এসে পুরো এই লাইটিং সিস্টেমটা এত ভালো লাগবে, মানে জাস্ট চোখ জুড়িয়ে যাবে পুরো লাইটিং সিস্টেম দেখে। যাই হোক, তোমাদেরকে বাইরে থেকে দেখালাম, কারণ ভেতরে ক্যামেরা করা একদমই অ্যালাউ নয়। এই ভেতর দিয়ে ঢুকে তোমরা পুরো মন্দিরটা ভালো করে ঘুরতে পারো। ভিতরে 3টে মন্দির আছে, তোমরা পুরো দর্শন করতে পারো। বেশ শান্ত নিরিবিলি জায়গা, তোমাদের খুবই ভালো লাগবে জায়গাটাতে ঘুরে। এন্ড ওই মন্দির থেকে সোজা বরাবর গেলে এইখানে জঙ্গলের ভিতর দিয়ে একটা মন্দিরের মতো পড়ছে, এখানে নো এন্ট্রি দেখা ছিল, এন্ড কেউ যাচ্ছিল না ওই জায়গাটাতে। জানি না এখন তৈরি হয়েছে কিনা হয়নি, কি এটা জানি না। বা দূর থেকে জায়গাটা, এই মন্দিরটা দেখতে বেশ সুন্দর। এই জায়গাটা পুরো নিস্তব্ধ, কেউ নেই, তাই আমরা দূর থেকে দেখে চলে আসি। তবে দেখো মন্দিরটা কিন্তু খুবই সুন্দর। যাই হোক, আমাদেরকে এখান থেকে এখন যেতে হবে, আর আমরা এখন ফিরে যাচ্ছি পল্টন বাজারে। এটা হচ্ছে সন্ধ্যায় পল্টন বাজার। রাস্তার ধারে প্রচুর হোটেল, রেস্টুরেন্ট, দোকানপাট সবকিছুই আছে এখানে। এন্ড আমরা ঢুকেছিলাম এই দোকানটাতে আসামের বিখ্যাত মেখলা কেনার জন্য। এন্ড মেখলা হচ্ছে আসামের ট্রেডিশনাল একটা ড্রেস, তাই আসাম গিয়েছি আর ওখানকার ট্রেডিশনাল ড্রেস তো নিতেই হয়, তাই জন্য আমার মা মেখলা কিনছিল। যদিও এটা শুধুমাত্র মেয়েদের জন্য, ছেলেদের জন্য না। এন্ড অনেক খোঁজাখুঁজির পর আমার মায়ের এই মেখলাটা পছন্দ হয়েছে। মেখলা বলতে গেলে ঠিক শাড়ির মতো করে পড়তে হয়, বাট এখানে আঁচলের পিছে সম্পূর্ণ সেপারেশন থাকে, এন্ড একটু আলাদা জিনিসটা। এন্ড ব্যাপারটা হচ্ছে এখানে 200-300 থেকে মেখলার রেঞ্জ স্টার্ট হয়ে যাচ্ছে, এন্ড অনেক দামি দামি পর্যন্ত মেখলা পাওয়া যায়। তো তোমরা গেলে তোমরা অবশ্যই আসাম থেকে মেখলা কিনো, কারণ মেখলা হচ্ছে আসামের ট্রেডিশনাল ড্রেস। যাই হোক, আমার মা এটা নিয়েছে, তাই তোমাদেরকে দেখালাম। যাই হোক, এখান থেকে বেরিয়ে রাতে ডিনার সেরে আমরা হোটেলে গিয়ে ঘুমিয়ে পড়ি, কারণ কালকে ভোরবেলায় আমাদের রিটার্ন ট্রেন ছিল। এটা হচ্ছে গুয়াহাটি স্টেশনের উল্টো দিক, 8 নম্বর প্ল্যাটফর্মের দিক, আর এদিক দিয়ে বেরোলে কিন্তু পল্টন বাজার। যেহেতু আমাদের এদিকে হোটেল ছিল, তাই আমরা এদিক দিয়ে আবার বেরিয়েছিলাম। এখন বাজে ভোর 5টা, এন্ড আমাদের গুয়াহাটি সফরে 2 দিন শেষ হতে
হতে চলেছে এন্ড আমরা এখন বাড়ি যাচ্ছি। আজকে দুদিন ট্যুর শেষ, আমরা এখন বাড়ি যাব। আমরা বাড়ি যাব হচ্ছে গুয়াহাটি যশবন্তপুর ব্যাঙ্গালোর এক্সপ্রেসে মনে হয় 1-2-5-0। যেতে তো ইচ্ছা করে না, বাট দুদিনে গুয়াহাটি ট্যুর সেরে বাড়িতে ফিরতেই হবে। এন্ড দূরে ওই পাহাড় দেখা যায় নীলাচল, এই প্রাগ জ্যোতিষপুর টার্নে হয়তো আবার কোনোদিনও ফিরে আসবো। তোমরা চাইলে দুদিনে ছোটখাটো ট্রিপে এই সুন্দর শহরটা ঘুরে যেতে পারো। যাই হোক, আজকের এই গুয়াহাটি ট্যুরের সিরিজটা এখানেই শেষ হলো। খুব শীঘ্রই আবার নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি, ততদিন খুব ভালো থেকো এন্ড আমাকে এভাবে সাপোর্ট করে যেও। পৌঁছে গেছি নিজের হোম টাউন মালদাতে। ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে তো প্লিজ ভিডিওটাকে একটা লাইক করে দিও, খুব ভালো লাগলে ভিডিওটাকে একটা শেয়ার করে দিও এন্ড আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য খুব ভালো থেকো, বাই।